শ্রাবণ হিয়ার সাথে কথা বলে মিটিং রুমে চলে যায়। হিয়া শ্রাবণের চেয়ারটা ছেড়ে সোফায় এসে বসলো। ওর এত সাহস নেই যে ওই চেয়ারে বসে থাকার। একটু পরে একজন মহিলা স্টাফ এসে হিয়াকে কফি, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল, সাথে টুকটাক কথাও বলে গেল। বিকাল হয়ে গেল। শ্রাবণ তাড়াতাড়ি মিটিং শেষ করে ফিরে এলো হিয়ার কাছে। হিয়া উঠে দাঁড়িয়ে বলল, আপনার মিটিং শেষ? শ্রাবণ দরজা লক করে এগিয়ে এসে মাথা নাড়িয়ে বলল, হুম, আসল মিটিং এখনো শেষ হয়নি। তাহলে যান, কোথায় যাব? মিটিংটাই তো আপনার সাথে। হিয়া বলে বসলো, আপনার জন্য খাবার এনেছি। শ্রাবণ ইচ্ছা করে একটু গাছাড়া ভাব নিয়ে বলল, তো কি করব? হিয়া কপালে ভাঁজ ফেলে বলল, কি করব মানে? খাবেন? খাবো না কেন? আমি এত কষ্ট করে নিয়ে এলাম। যদি কষ্ট করে খাইয়ে দিতে পারো তাহলে খাবো। হিয়া উঠে শ্রাবণের কাছে এসে হাত ধরে টেনে নিয়ে বসালো। এরপরে টিফিন ক্যারিয়ার থেকে খাবার প্লেটে ঢেলে খাইয়ে দিতে লাগলো। শ্রাবণ 2 লোকমা খাওয়ার পর জিজ্ঞাসা করলো, তুমি খেয়েছো? বাড়ি থেকে খেয়ে এসেছি। ও আচ্ছা, তোমার এই অফিস ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। খাওয়া শেষ হলে তোমাকে নিয়ে যাব, সবার সাথে পরিচয় করাবো, বলবো মিসেস শ্রাবণ। কেমন হবে? হিয়া হেসে বলল, খুব ভালো হবে। সন্ধ্যাবেলা তৌকির সাহেব আর সাবিহা চৌধুরী চলে গেলেন হিয়ার বাবার বাসায়। পরশু তো ছোট ছেলের বিয়ে, ফোন করে আগেই আসতে বলেছেন। তাও আবার ওনারা দুজন গিয়ে ওনাদের বলে আসবেন। না বলে আসলেও ভালো দেখায় না। পরদিন সকালে বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেল। আজকে ছোট করে হলুদ সন্ধ্যা হবে। রাতে আবার কাব্য, শ্রাবণ আর ওদের বন্ধুরা মিলে নেহাদের বাসায় যাবে। বলা যায় ট্রেন্ড হয়ে গেছে গায়ে হলুদের রাতে মেয়ের বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেওয়া। এই বাড়িতে মেয়ে বলতে হিয়া আর রিয়া। রিয়া পার্লার থেকে সেজে এসেছে, আর হিয়া নিজে নিজেই কাঁচা হলুদ শাড়ি আর তার সাথে ম্যাচিং করে অর্নামেন্টস। তবে দেখে মনে হচ্ছে যেন পার্লার থেকে সেজে এসেছে। শ্রাবণ পরেছে সাদা রঙের পাঞ্জাবি আর গলায় লাল রঙের ওড়না। সব ছেলেরাই তাই পরেছে। শ্রাবণ এত কাজের মাঝে ফোনটা রাখতে রুমে ফিরল। হিয়া সেজে গুজে সব জিনিস গুছিয়ে রাখছিল। শ্রাবণ হিয়াকে দেখে অবাক হয়ে দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে বলল, বলছি আমি কি ভুল করে এই ঘরে ঢুকে পড়লাম নাকি? হিয়া শ্রাবণকে খেয়াল করে তাকিয়ে বলল, অন্যের বউয়ের ঘরে ঢুকে পড়েছেন। এখন আমার স্বামী এসে দেখে আপনাকে ইচ্ছা মতো কেলাবে। শ্রাবণ ভুরু কুঁচকে বলল, তাই নাকি? শ্রাবণ এগিয়ে এলো, হিয়াকে ধরে বলল, বিয়ে বাড়িতে অনেক লোক, কিন্তু অনেক ছেলেও আছে, তাই বিনীতভাবে অনুরোধ রইল তাদের থেকে দূরে থাকার। হিয়া শ্রাবণের পাঞ্জাবির বোতাম ঠিক করে দিতে দিতে বলল, আপনার কাছেও অনুরোধ রইল, মেয়েদের থেকে দূরে থাকবেন। যদি দেখেছি ওইখানে মেয়েদের সাথে দাঁড়িয়ে রয়েছেন, তাহলে ওইখানে খবর করে ছাড়বো। শ্রাবণ মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, তোমার কথাই থাকবে। এখন চলো। দাঁড়ান 1 মিনিট। হিয়া বিছানা থেকে সব জুয়েলারি, মেকআপ সব ঠিকঠাক করে রেখে চলে গেল শ্রাবণের সাথে। ওরা দুজন বের হতেই রিয়া টিপটিপ পায়ে শ্রাবণের রুমে ঢুকলো। ভেতর থেকে দরজাও লাগিয়ে দিল। অনেকটাই রাত হলো শ্রাবণের ফিরতে। সবাই টায়ার্ড। কাব্য নিজের রুমে চলে গেল, আর বাকি সব কাজিনরা ওদের বন্ধুরা গেস্ট রুমে। শ্রাবণ গাড়িটা পার্ক করে ঢুকলো। হিয়া ড্রয়িং রুমে বসেছিল, হাতে শুকিয়ে যাওয়া মেহেদি তুলছিল। শ্রাবণ ওর পাশে এসে বসে মুখ বেঁকিয়ে বলল, যার বিয়ে তার খবর নাই, আর তোমার সাজগোজের শেষ নাই। হিয়া মুখ ফুলিয়ে নিল। সাবিহা চৌধুরী ছেলের পিঠে হালকা চাপড় মেরে বলল, তোমার এত ওর সাজগোজ নিয়ে মাথা ব্যথা কেন? বাড়িতে তো একটাই মেয়ে, ও সাজবে না তো কে সাজবে? হিয়া মাথা নাড়িয়ে বলল, মা ঠিক বলেছেন। শ্রাবণ উঠিয়ে দাঁড়িয়ে বলল, ঠিক ভুল পরে, এখন রুমে চলো। আল্লাহ রাতটা দিয়েছে, একটু ঘুমাই, চলো। এগুলো বাদ দাও এখন, আবার কালকে। হিয়া ধপ করে দাঁড়িয়ে বলল, প্রতিদিন যখন অনেক রাত পর্যন্ত অফিসের কাজ করেন তখন ঘুম ধরে না, আর আজকে বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আজকে ঘুমে তলিয়ে যাচ্ছে। তলিয়ে যাচ্ছি। যাবে? হিয়া মুখ ভেঙচি দিয়ে সিঁড়ির দিকে গেল। ওদের এমন ঝগড়া দেখে সাবিহা চৌধুরী হেসেই দিলেন। শ্রাবণ রুমে এসে এক টানে পাঞ্জাবিটা খুলে সোফার দিকে ছুঁড়ে মারলো আর বলল, এই ছাতার মাথা মানুষ এগুলো পরে? হিয়া বিড়বিড় করে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল হাত ধুতে। হাত ধুয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে বসলো। একে একে চুলগুলো ভালো করে আঁচড়ে নিল, জুয়েলারি গুলো খুলে রাখলো। শ্রাবণ টি শার্ট আর হাফ প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলো। এরপর দরজা লাগিয়ে বিছানায় এসে বসলো। বিছানার সাইডে টেবিলে থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে শুয়ে পড়লো। হিয়া মেকআপ রিমুভ করে উঠে কাভারের কাছে এলো। এখন আরেকটা শাড়ি বের করলো। শ্রাবণ উঠে বসে বলল, থাক, এখন আর শাড়ি পরতে হবে না। হিয়া শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, তাহলে কি পরবো? শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, শাড়ি না পরেও আসতে পারো, আমি না করবো না। হিয়া চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, অসভ্য লোক কোথাকার। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল, আরে একদিন শাড়ি না পরে নাইটিও তো পরে আসতে পারো, বলা যায় একদিন সারপ্রাইজ দিলে। হিয়া ঝাড়ি মেরে বলল, আপনার না ঘুম পাচ্ছে, ঘুমান। শ্রাবণ আগের ন্যায় শুয়ে বলল, বউ থাকলে কি আর ঘুম আসে? শুধু বউ স্বপ্নে ঘোরে। বলে, আমাকে একটু জড়িয়ে ধরো। হিয়া চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হলো সফট জর্জেটের একটা শাড়ি পরে। খুব টায়ার্ড লাগছে, তাই লাইট নিভিয়ে এসে পানি খেয়ে শুয়ে পড়লো। শ্রাবণ ফোন স্ক্রল করছিল। হিয়া ফোনটা টান দিয়ে নিয়ে অফ করে বালিশের নিচে রাখলো। এরপরে বরাদ্দকৃত জায়গা শ্রাবণের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। সকাল হতেই হিয়া এই শাড়ি পাল্টে অন্য একটা শাড়ি পরে নিল। বাড়ি ভর্তি মানুষ, এই শাড়ি পরে যাওয়া যাবে না। শ্রাবণ ওঠেনি, আর মনে হয় না 10টার আগে উঠবে। রাতে বলে দিয়েছে ওকে যেন কেউ ডাক না দেয়।
হিয়া রুম থেকে বেরিয়ে দরজা লক করে চলে গেল। সকাল 9টার দিকে রিয়া নিচে নামলো। ড্রয়িং রুমে তৌকির চৌধুরী আর হামিদ শিকদার বসে কথা বলছিলেন। হিয়া চা এনে দিল। রিয়া সবার সামনে হিয়াকে বলল, আপু শ্রাবণ ভাইয়া ওঠেনি? না ওঠেনি। ও। রিয়া চলে গেল ওপরে। উদ্দেশ্য শ্রাবণকে ডেকে তুলবে। যেই ভাবা সেই কাজ। ও শ্রাবণের রুমের সামনে এসে দাঁড়ালো। রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলো। শ্রাবণ হিয়া এসেছে ভেবে আবার চোখ বন্ধ করে রাখলো। রিয়া এসে দেখলো শ্রাবণ উবু হয়ে শুয়ে আছে। এদিকে হিয়ার মনে কেমন একটা খুঁতখুত লাগছে, তাই উপরে চলে এলো। রিয়া শ্রাবণের কাছে এসে বসলো। শ্রাবণ দেখে ফেলেছে এটা রিয়া, তাই আবারও ঘুমের ভান ধরে রইলো যাতে ও চলে যায়। কিন্তু রিয়া গেল না, বরং কাপা কাপা হাতে শ্রাবণের পিঠে হাত রেখে ডাকলো, ভাইয়া উঠবে না ভাইয়া? শ্রাবণ চোখ খুলে তাকালো, এরপর উঠে বসলো। কপাল কুঁচকে বলল, তুই এখানে কিছু বলবি? না মানে নিচে সবাই বসে কথা বলছে, সেখানে তোমাকে দেখতে পেলাম না তাই এলাম। এসে দেখলাম তুমি ঘুমিয়ে আছো, তাই ডাকলাম। শ্রাবণ কিছু বলবে ঠিক তখনই হিয়া হুড়মুড় করে রুমে ঢুকলো। এসে শ্রাবণকে সজাগ দেখে অবাক হলো। আর এর থেকেও বেশি অবাক হলো রিয়াকে ওর পাশে বসে থাকতে দেখে। রিয়া হিয়াকে দেখে হেসে বলল, আপু এসে দেখলাম শ্রাবণ ভাইয়া ঘুমাচ্ছে। সবাই নিচে কথা বলছে, মজা করছে, আর ভাইয়া সেখানে নেই, তাই ভাইয়াকে ডেকে তুললাম। হিয়া দাঁত চেপে সোফার কাছে এসে ওর আর শ্রাবণের জামা কাপড়গুলো নিয়ে বাস্কেটে রাখলো। এরপর একটা ওড়না দিয়ে খুব জোরে জোরে সোফা ঝাড়তে লাগলো। এক এক বাড়ি যেন সোফায় দিচ্ছে না, মনে হচ্ছে সেগুলো রিয়াকেই দিচ্ছে। শ্রাবণ তৎক্ষণাৎ বিছানা থেকে নামতে নামতে রিয়াকে বলল, তুই যা, আমি আসছি। ঠিক আছে। রিয়া চলে গেল। শ্রাবণ তড়িৎ পায়ে ওয়াশরুমে চলে গেল। হিয়া রাগে হিড়হিড় করে বিছানা গুছিয়ে রাখলো। ইচ্ছে করছে এই শ্রাবণকে তুলে একটা আছাড় মারতে। রাতে বললো যে সকালে যেন ওকে কেউ না ডাকে, আর সকালে অন্য মেয়ের ডাকে ঠিকই উঠে পড়লো। কতটা খচ্চর লোক। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে টাওয়ালটা বিছানায় রাখলো। হিয়া বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে। শ্রাবণ এগিয়ে এসে মুখে হাসি রেখে বলল, বলছি কি হয়েছে, রেগে আছো কেন? হিয়া কিছু বলল না, অন্যদিকে তাকিয়ে রইল। শ্রাবণ বিড়বিড় করে বলল, এই রে হয়ে গেছে। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে আবার অন্যদিকে তাকিয়ে রইল। শ্রাবণ আরো কাছে এসে বলল, বৌজান সরি, আর হবে না তো। শ্রাবণ এই প্রথমবার মনে হয় সরি বলল হিয়াকে। এর আগে বলেছে কিনা বলতে পারবে না, তবে বেশিরভাগ এইবারই প্রথম বলল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে বলল, সরি বলছেন কেন? তুমি রাগ করেছো বলে? আমি রাগ করিনি, জেলাস হচ্ছে আমার। শ্রাবণ হেসে বলল, ও তাহলে রাগ করোনি? তাহলে আমার সরিটা ফেরত দাও। হিয়া নাক মুখ কুঁচকে বলল, সরি ফেরত দেবো মানে? শ্রাবণ সোজা হয়ে বসে বলল, রাগ করনি তাহলে শুধু শুধু সরি বললাম যে। হিয়া বিছানা থেকে নেমে যেতে যেতে বলল, আমাকে বলল যে ডেকো না, আর ঠিকই পরের ডাকে উঠে বসেছিল। দেখবেন আজ সারাদিন একটা কথাও বলবো না, বলেই চলে গেল। শ্রাবণ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তোমাকে কথা বলানো আমার কাছে কোনো ব্যাপারই না। তবে রিয়া কেন এসেছিল এই ঘরে? ও যে আমাকে ডাকতে আসেনি এটা তো শিওর। এর একটু পরে হিয়া কফি নিয়ে এলো শ্রাবণের জন্য। শ্রাবণের সামনে ধরে রাখলো, তবুও কথা বলল না। শ্রাবণ হিয়াকে কথা বলাতে বলল, এটা কার জন্য? হিয়া কিচ্ছু বলল না। কফিটা জোরপূর্বক শ্রাবণের হাতে দিয়ে ড্রেসিং টেবিলের কাছে চলে এলো। এ সময় সাবিহা চৌধুরী নক করে রুমে ঢুকলেন। তিনি এসে অস্থির কণ্ঠে হিয়াকে বললেন, হিয়া তোমাকে যে নতুন বইয়ের গহনা দিয়েছিলাম সেগুলো দাও তোমা। হিয়া দিচ্ছি বলে চাবি নিয়ে কাভার্ড খুললো। সামনে গহনাগুলোর বাক্স রেখেছিল, সেটা দেখতে পাচ্ছে না। ও নিজের গয়নার বাক্স আছে, কিন্তু নতুন বাক্সটা পাচ্ছে না। সাবিহা চৌধুরীকে তৌকির চৌধুরী ডেকে উঠায় তিনি বললেন, হিয়া তুমি এগুলো নিয়ে আমার ঘরে একটু এসো তো, আমি যাচ্ছি। ঠিক আছে মা, যাচ্ছি। সাবিহা চৌধুরী চলে যেতেই হিয়া দরজাটা লাগিয়ে দিয়ে কাভার্ডের কাছে এলো। পুরোটা কাভার্ড খুঁজে দেখলো, কিন্তু সেই বাক্সটা পেল না। তড়িৎ পায়ে ড্রেসিং টেবিলে এসে খুঁজলো, সেখানেও নেই। সাইড টেবিলও রাখিনি। হিয়া ঘামতে শুরু করলো, অথচ এসি অন। শ্রাবণ এগিয়ে এসে বলল, কি হয়েছে, কি খুঁজছো? হিয়া থমথমে কণ্ঠে বলল, মা নতুন বইয়ের গহনাগুলো আমার কাছে দিয়েছিল, আমি সেগুলো এখানে রেখেছিলাম, কিন্তু পাচ্ছি না। সব জায়গায় খুঁজলাম। কি বলছো, শিওর তুমি পাচ্ছ না? ভালো করে খুঁজে দেখো তো, তোমার গয়নার মধ্যেও তো যেতে পারে। যায়নি, ওইটার বাক্সই তো আলাদা। সেটাই বেশ কিছু গহনা, আমি কি হারিয়ে ফেললাম? বলেই আবার কাঁদতে লাগলো। শ্রাবণ বলল, তুমি শান্ত হও, আমি দেখছি। আগে বলো চাবি কই রেখেছিলে? চাবি যেখানে থাকে সাইড টেবিলের ড্রয়ারে ছিল। শ্রাবণ ভাবুক কণ্ঠে বলল, তাহলে চুরি হয়েছে, হারায়নি। শ্রাবণ আবার খুঁজলো, সাথে হিয়াও। হিয়া শেষে সোফায় এসে বসে মাথাটা নিচু করে ধরে কাঁদছে। শ্রাবণ ফোনটা নিয়ে বিছানায় বসে রুমের হিডেন সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করলো। শ্রাবণ সিসিটিভি ফুটেজ চেক করতে করতে হিয়াকে বলল, গয়নাগুলো কবে রেখেছিলে? কালকের আগের দিন। এরপরে আর কি ওই কাভার্ড খুলেছিলে? না, ওইটা আর খোলা হয়নি। শ্রাবণ ফুটেজটা ভালো করে খেয়াল করলো। ফুটেজটা টেনে টেনে দেখতে লাগলো। মিনিট 15 পরে উঠে দাঁড়িয়ে ফোনটা পকেটে ভরে হিয়ার কাছে এসে দাঁড়ালো। হিয়াকে সোজা করে ধরে চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদবে না, আমি দেখছি। তুমি আম্মুকে গিয়ে বলো যে আপনার ছেলে গয়নাগুলো নিয়ে আসছে। কিন্তু গয়না তো নেই, কি করে নিয়ে যাবেন?
আমি যেভাবে নিয়ে যাই, তুমি এখন কান্না থামিয়ে আম্মুর কাছে যাও। হিয়া যেতে চাইলো না। শ্রাবণ হিয়াকে দাঁড় করিয়ে চোখ মুছে জোরপূর্বক দরজার বাইরে পাঠালো। হিয়া যেতে গিয়েও ফিরে এসে শ্রাবণকে ধরে বলল, আমি বলতে পারবো না, আমার ভয় হচ্ছে, আপনি চলুন। শ্রাবণ চোখ গরম করে তাকালো। হিয়া আমতামতা করে চলে গেল। এতগুলো গয়না কি করে হারিয়ে গেল না চুরি গেল ওর মাথাতেই ধরছে না। ও সাবিহা চৌধুরী রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে ঢোকারও সাহস হচ্ছে না। সাবিহা চৌধুরী হিয়াকে দেখে বললেন, কি হলো, ভেতরে আসো, ওখানে দাঁড়িয়ে কেন? হিয়া ভেতরে ঢুকলো। তৌকির চৌধুরী সোফায় বসে ফোনে কথা বলছেন। হিয়া গিয়ে বিছানায় বসে সাবিহা চৌধুরীকে বলল, মা, গয়নার বাক্স আপনার ছেলের কাছে, উনি নিয়ে আসছে। সাবিহা চৌধুরী হেসে বললেন, ও শ্রাবণ নিয়ে আসছে, ঠিক আছে। আর হ্যাঁ, দেখো তো কোন শাড়িটা পরবো আজকে। হিয়া একটা শাড়ি সিলেক্ট করে বলল, এটা পরবেন, এটাতেই মানাবে। আর আপনি যেটাই পরেন না কেন সেটাই ভালো লাগে মা, এখন আপনাকে বেশ স্মার্ট লাগে। জানেন, আমার না এক এক সময় মনে হয় আপনার বিয়েই হয়নি। হিয়া গড়গড় করে কথাগুলো বলে দিল। সাবিহা চৌধুরী আর তৌকির চৌধুরী দুজনেই কথাগুলো শুনে হতবাক। তৌকির চৌধুরী গলা খাকারি দিয়ে ব্যালকনিতে চলে গেল। হিয়া কপালে ভাঁজ ফেলে আস্তে করে বলল, মা, ভুল কিছু বলে ফেলেছি কি? সাবিহা চৌধুরী ফিক করে হেসে হিয়ার গালে হাত রেখে বললেন, পাগলি একটা। শ্রাবণ রুম থেকে বেরিয়ে রিয়ার রুমে এলো। রিয়া ব্যাগ থেকে জামা কাপড় বের করছিল। শ্রাবণ রুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। রিয়া সোজা হয়ে দাঁড়ালো। শ্রাবণের এভাবে দরজা লাগিয়ে দেওয়া দেখে একটু অবাক হলো বই কি। শ্রাবণ এগিয়ে এসে স্পষ্ট কণ্ঠে বলল, গয়নাগুলো কোথায় রে? রিয়া কপাল কুঁচকে বলল, কিসের গয়না? শ্রাবণ দাঁতে দাঁত চেপে বলল, নাটক বন্ধ করে ইমিডিয়েট গয়নাগুলো বের করে দে। কিসের গয়না ভাইয়া? শ্রাবণ তপ্ত শ্বাস ফেলে ঠাস করে থাপ্পড় মারল রিয়ার গালে। রিয়া তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে গেল। শ্রাবণ এগিয়ে এসে তির্যক কণ্ঠে বলল, কি ভেবেছিস কিচ্ছু জানতে পারবো না? এত সোজা আমার ঘরে ঢুকে চুরি করা? রিয়া ছলছল চোখে তাকিয়ে রইল। ওর এত নিখুঁত ভাবে কাজও যে শ্রাবণ ধরে ফেলবে সেটা অসম্ভব মনে হচ্ছে। গয়নাগুলো ওই সরিয়ে ফেলেছে, সেটা শ্রাবণ কি করে জানলো? ও আর হিয়া তো কালকে রুম থেকে বেরিয়ে যাওয়ার পরেই রিয়া তাদের রুমে গিয়েছিল, তাহলে শ্রাবণ জানলো কি করে? শ্রাবণ ফোন বের করে ফুটেজটা দেখায়, যা দেখে রিয়া লজ্জায় অনুশোচনায় গয়নাগুলো বের করে আনলো। এখন লুকিয়েও কোনো লাভ হবে না। শ্রাবণ গয়নার বাক্সটা নিয়ে রিয়াকে বলে গেল, বাড়িতে বিয়ে, তাই কিছু বললাম না, ভেবে নিস না তোকে বাচ্চা বলে ছেড়ে দেব। এর আগের বারও মিরাজের সঙ্গে থেকে কি চাল চেলেছিলি ভুলে যায়নি।